মেয়েরা ফর্সা হলে ভালো লাগে, বিলাই লাগে না। আর ছেলেরা তো ফর্সা কেন হবে? তাহলে কি হবে? নিগ্রো? তোর কি নিগ্রো ছিল পছন্দ? তা হবে কেন? আমার তো রোদ ভাইয়ার গায়ের রং পছন্দ। সাদা মনে কালি নাই, ঠাস করে বলে ফেললাম। রোদ ভাইয়া আর রাহাত চোখাচোখি করছে। রাহাত মুখ চেপে হাসছে। রোদ ভাইয়া মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। কি হলো? আমি এমন কি বলেছি? আমি তো গায়ের রঙের কথা বললাম। এভাবে মুখ চেপে হাসার কি হলো? রাহাত বিড়বিড় করে বলল, শুধু গায়ের রং কেন, দুদিন পর আজ তো রোদ ভাইয়াকেই তুই পছন্দ করবি। ওই, বিড়বিড় করে কি বলিস? রাহাতের দিকে রোদ ভাইয়া তাকালো। রাহাত আমাকে আমতা আমতা করে বলল, বললাম যা, তোকে ভাইয়ের গায়ের রঙের মধ্যে উজ্জ্বল সামলে একটা ছেলে দেখে বিয়ে দেবো। তারপর আবার বলল, ভালো। হয়েছে রে, তুই অন্য ভার্সিটিতে ভর্তি হয়েছিস, এবার একটু শান্তি মতো মেয়ে করতে পারবো। আমি মুখ ভেঙচি কেটে বললাম, আমারও ভালো হয়েছে। তুই নামক কোনো প্যারা নেই। তোর জন্য তো কোনো ছেলে আমার দিকে তাকায়ওনি। তোর মতো পেতনির দিকে তাকাবে? আচ্ছা, তাই না? এবার দেখিস নিউ ভার্সিটিতে কতজন লাইন। আমি আর কথাটা শেষ করতে পারলাম না। রোদ ভাইয়া ধমক দিয়ে বলল, তোকে লাইন মারতে ভর্তি করেছি? আমি কেন লাইন মারবো? ছেলেরা মারবে। রাহাত মাঝখান থেকে বলল, বেশি লাইন মারার চেষ্টা করো না, তার আগেই বিয়ে হয়ে যাবে। আমি ভাবলেশীনভাবে বললাম, তুই হতে দিলে তো হবে। রাহাত আমার কথা শুনে রোদ ভাইয়ার দিকে তাকালো। রোদ ভাইয়া চোখ দিয়ে কিছু ইশারা করলো। রাহাত আমতা আমতা করে বলল, মানে? মানে? হুঁ, তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? সব বিয়ের প্রস্তাব কে ভেস্তে দিচ্ছে? কে দিচ্ছে? তুই আর তোর এই ক্রাইম পার্টনার স্বয়ং রোদ ভাইয়া। কি ঠিক বললাম তো? রোদ ভাইয়া বলল, ক্রাইমের পার্টনার মানে কি? হ্যাঁ, আমরা কেউ কিছু করিনি। আর কেন করবো এসব? কি লাভ আমাদের? সেটা তো তোমরা বলতে পারো, কেন করছো, কি লাভ? রাহাত ধরা খেয়ে উঠে দাঁড়িয়ে রাস্তা মাপার চেষ্টা করছে। ওই, কই যাস? পালাচ্ছিস কেন? পালাবো কেন, আমার কাজ আছে তাই যাচ্ছি। রাহাত কেটে পড়েছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকালাম। উনি বললেন, সেদিন তো বিয়ে করবি না বলে কাঁদছিলি, বিয়ে ভেঙেছি বলে কথা শোনাচ্ছিস। কথা কেন শোনাবো? আমি তো সত্যিটা বললাম। হুম, সত্যি করে বলতো, ক বছর পর বিয়ে করার ইচ্ছা আছে? নেই। ভাইয়া অবাক হয়ে বললেন, নেই মানে কি? নেই মানে এ জীবনে বিয়ে করার ইচ্ছা নেই। তাহলে কি করার ইচ্ছা আছে? উম, পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো, নিজের পরিচয় করা, নিজের মতো করে বাঁচা। যদি নিজের প্রয়োজনের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে পারি, তবে একটা এনজিও খুলবো, যেখানে অসহায় শিশুদের নিয়ে কাজ করা হবে। এভাবেই নিজের মতো করে জীবন কাটিয়ে দেব। নো বিয়ে, নো প্যারা। জঘন্য পরিকল্পনা। কিছু বললে? না। চুল আবার উঠছে। চুল সামলাতে ব্যস্ত। আমার ইচ্ছে করছে হেয়ার ব্যান্ড এনে চুল বেঁধে দিই। আমি আবারও জিজ্ঞেস করলাম, গতকাল তোমার মন খারাপ কেন ছিল? দুপুরবেলায় খাবার টেবিলে এমন করলে কেন? আসার পর তো ভালোই ছিলে, আর রাতেও। আমার দিকে না চেয়েই বলল, এমনি। এমনি কারো মন খারাপ হয়? আমার হয়। আমি হয়তো জানি আপনার মন কেন খারাপ ছিল। ভাইয়া চমকে আমার দিকে চেয়ে বলল, কেন? আমি একটু ভাব নিয়েই বললাম, এ বয়সের ছেলেমেয়েরা বেশিরভাগ প্রেম ঘটিত কারণেই মন খারাপ করে। আর আপনি যেহেতু প্রেমিক পুরুষ, সেহেতু আপনার মন খারাপ প্রেম ঘটিত কারণে। ছোট্ট করে উত্তর এলো। হুম। আমি নড়ে চড়ে অতি আগ্রহ নিয়ে বললাম, ভাইয়া বলো না কাহিনী কি? কি হয়েছে তোমার একতরফা প্রেমের? ভাইয়া আলতো হেসে বলল, আমার একতরফা প্রেম কাহিনী শুনলে তুই হার্ট অ্যাটাক করবি। আমি চোখ বড় বড় করে বললাম, হার্ট অ্যাটাক? তাহলে তো জটিল বিষয়। তাহলে আর আমার শুনে কাজ নেই। জটিলতা আমি বুঝি কম। আমি উঠে দাঁড়ালাম।
তারপর জামা কাপড় নিয়ে নিচে চলে গেলাম। রোদ পেছন থেকে ফুলের চাওয়া দেখছে। তুই আসলেই বুঝিস কম। হে মেয়ে নাকি চিরকুমারী থাকবে। তুই তো চিরকুমারী থাকবে না, আমাকে চিরকুমার বানানোর ব্যবস্থা। কিন্তু আমি তো চিরকুমার থাকবো না। আমার জন্য হলেও বিয়ে তোকে করতেই হবে। তুই যে কবে আমার ভালোবাসাটা বুঝবি ভুল করলি। এই যে টিয়া পাখি, ফার্স্ট ইয়ার নাকি? সাইডে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো আমাকে উদ্দেশ্য করে বলল। আমি ঘুরে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র, আর এরা আমায় র্যাগিং করার জন্য এসব বলছে। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু বাইরে প্রকাশ করলাম না, কারণ ওরা যদি বুঝতে পারে আমি ভয় পাচ্ছি তবে সুযোগ পেয়ে আরও চেপে ধরবে। আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, আমায় বলছেন নাকি? ওদের মধ্যে একটা ছেলে বলে উঠল, এখানে তুমি ছাড়া আর কোনো টিয়া পাখি আছে নাকি? আমি অবাক হয়ে বললাম, টিয়া পাখি? কে টিয়া পাখি? কেন, তুমি সবুজ রঙের ড্রেস, লাল রঙের ঠোঁট, একদম টিয়া পাখির মতো, তাই। আমার কেন জানি বর্ণনা পছন্দ হলো না। আমি ওনার দিকে ভালো করে চোখ বুলিয়ে নিলাম। কালো শার্ট, হাতা ফোল্ড করা, কালো প্যান্ট, চুলগুলো কোঁকড়ানো, ঠোঁটের কোণে হাসি ফুটে আছে, গায়ের রং ফর্সা, দেখতে শুনতে খারাপ না। আমি উত্তর দিলাম, তাই? আমি টিয়া পাখি? তার মানে আপনি কি কাউয়া? আই মিন কাক? আমার কথা শুনে ছেলেটা হতবাক, মুখের হাসি মিলিয়ে গেল। পাশের ছেলেগুলো হা হয়ে আছে। আমার কেন জানি ভয় হতে লাগলো। কাজটা ঠিক করলাম তো? হুট করে ছেলেটা হেসে ফেলল। ওয়েল সেড, আই লাইক ইট, বাট আমার ঠোঁট কি কালো? আমি একবার ওনার ঠোঁটের দিকে চেয়ে বললাম, সাদাও নয়। রিশাদ ভাই, ফার্স্ট ইয়ারের টিয়া পাখি তো দেখছি ভালোই কথা বলছে। অন্য একজন যাকে আমি কাওয়া বলেছি তাকে বলল, বুঝতে পারলাম ওনার নাম রিশাদ। রিশাদ মিটমিট করে হেসেই চলেছে। তারপর বলল, ওকে ওকে ছেড়ে দে। ওনার কথা শুধু আমি না, ওনার ফ্রেন্ডরাও অবাক হলো। তারপর বলল, দোস্ত, তোর মাথা ঠিক আছে? তোকে কাউয়া বলছে, তুই ছেড়ে দিতে চাইছিস? ওকে ছাড়া যাবে না। রিশাদ রেগে মেগে বলল, ছেড়ে দিতে বলেছি, বেশ দিবি, নো মোর টক। ওরা চুপ হয়ে গেল, আর টু শব্দ করেনি। তারপর আমাকে ভদ্রভাবে বলল, তোমার নাম কি? আমিও ভদ্রভাবে বললাম, তাইয়েবা তানসিম তানহা। ঠিক আছে, ইউ ক্যান গো নাও। আমি ওনার মুখের দিকে চেয়ে বোঝার চেষ্টা করছি, সত্যি সত্যি যেতে বলছে না অন্য কোনো ফন্দি। কিন্তু কিছু না বলায় আমি ক্লাসরুমের দিকে হাঁটা দিলাম। ক্লাসে এসে জানালার পাশে এসে বসলাম। স্যার এসেছেন, ক্লাস করছে। হঠাৎ আমার কাউয়া তো রিশাদের দিকে চোখ গেল। উনি আমাদের ক্লাসরুমের বারান্দা দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। ছুটির পর ক্যাম্পাস দিয়ে যাচ্ছি, তখনও রিশাদ ভাইয়াকে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখি। আমার চোখে চোখ পড়তেই কীভাবে যেন তাকাচ্ছে। আমি চোখ সরিয়ে নিলাম। আমি ভাবছি, ওরা কি সত্যিই আমাকে ছেড়ে দিয়েছে? যদি ছেড়েই দেয় তবে এভাবে উনি তাকাচ্ছেন কেন? আর না ছাড়লেই বা কিছু কেন বললেন না? আমি তো চলেই যাচ্ছি। আজকে ভার্সিটির প্রথম দিন। বাবাই আমাকে দিয়ে গেছে, আর গাড়ি পাঠিয়ে দিয়েছে বাসায় যাওয়ার জন্য। বাসায় যেতে যেতে বিকেল। সন্ধ্যাবেলায় রাহাতের রুমে গেলাম। রাহাতেরও আজকে প্রথম দিন ছিল ভার্সিটির। গিয়ে দেখি রোদ ভাইয়া আর রাহাত কি যেন বলছে। আমাকে দেখেই চুপ করে গেল, কথা থামিয়ে দিল, যেন গোপন কোনো আলোচনা। আমি কি চলে যাব? রোদ ভাইয়া বলল, আরে না, বস। আজকে প্রথম দিন, কেমন গেল? আমি বসে পড়লাম অনুমতি পেয়ে। তারপর সব কিছু ডিটেলসে বললাম। রাহাত অবাক হয়ে গেল। ছেড়ে দিল তোকে? আমি হলে জীবনও ছাড়তাম না, তোকে পুকুরে সাঁতার কাটাতাম। আমি ভ্রু কুচকে বললাম, তোর মতো সবাই শয়তান নাকি? ছেলেটা ভালো আছে, নয়তো ফ্রেন্ডের বিপক্ষে গিয়ে আমাকে ছেড়ে দেয়। ফ্রেন্ডকে ধমকেছে পর্যন্ত।
রোদের মনে কু ডাকছে। আর কারণটা কি রোদ অনুমান করতে পারছে। কেউ তার যত্নে গড়া ফুলের বাগান থেকে ফুলের রানীকেই উপড়ে নিয়ে যেতে চাইছে। না, বিষয়টি দেখতে হচ্ছে। রোদ ভাই আমাকে বললেন, ফুল, তুই ছেলে থেকে দূরে থাকবি, ভুলে কথা বলবি না। যদি বলিস, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। কি আশ্চর্য, কে এমন হলো যে এমন রিয়াক্ট করছে? সবসময় না বকলে ওনার চলে না, অদ্ভুত। আমি উঠে চলে এলাম নিজের ঘরে। রাহাতের ভার্সিটি নিয়ে কিছুই জানতে পারলাম না। রাহাত ভাইয়ের আচরণে কিছু একটা অনুমান করতে পারছে। ভাইয়া কি হলো? আই থিঙ্ক ওই ছেলের ফুলকে ভালো লেগেছে, না হলে এভাবে ছাড়ার কথা না। তুই ফুলের থেকে কথা নেওয়ার চেষ্টা করিস। আচ্ছা, আমি ফুলের সঙ্গে কথা বলবো, কিন্তু আমি জানি তুই কি বলবি, কিন্তু এটা পারফেক্ট টাইম নয়। সব কিছুর একটা মোক্ষম সময় থাকে। আমি যাচ্ছি। রোদ যাওয়ার কিছু সময় পর রাহাতের ফোন বেজে উঠল। রাহাত ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? মেয়েলি কণ্ঠ বলে উঠল, আমার নাম্বার সেভ করা নেই তোমার কাছে? না, কে আপনি? রাহাত ভাইয়া, আমি শাওরিন। ও তুই, কি জন্য ফোন করেছিস? কোনো দরকার? শাওরিন আমতা আমতা করে বলল, না মানে, তুমি নাকি ভার্সিটি অ্যাডমিশন নিয়েছ? তো মানে? মানে কি? তুই কি আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাস? আমি তো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও, তুই তো ফার্স্ট ইয়ারে পড়িস, আমি তো ভুলেই গেছি। তাহলে ফোন কেন করেছিস? রাখছি, ভালো থেকো। শাওরিন ফোন রেখে রাহাতকে ইচ্ছে মতো গালি দিতে লাগলো। নাম্বারও সেভ রাখেনি। একটা মেয়ে ওনাকে কেন ফোন দিয়েছেন উনি বোঝেন না। কচি খোকা, কবে বুঝবে তুমি রাহাত ভাই? রাহাত ফোনের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, ফোন কেন দিল সেটাই তো বললো না। আমি ভার্সিটির জন্য রেডি হয়ে বের হচ্ছি, তখনই রোদ ভাইয়া গাড়ি নিয়ে আমার সামনে এসে থামলো। ভার্সিটি যাচ্ছিস? ওঠ, তোকে নামিয়ে দেব। আপনি কোথায় যাচ্ছেন? তোর ভার্সিটি যাচ্ছি। দেখি সুন্দরী কোনো মেয়ে পাই কিনা। এভাবে আর কতদিন থাকবো? প্রেম প্রেম তো করা দরকার, তো একটা গার্লফ্রেন্ড খুঁজতে যাচ্ছি। আমি ভ্রু কুঁচকে ভাইয়ার দিকে তাকালাম। উঠবি? আমি আর কথা না বাড়িয়ে উঠে বসলাম। সিট বেল্ট বাঁধ, অ্যাক্সিডেন্ট হলে বিয়ের আগেই তোর বড় বিধবা হয়ে যাবে। ছেলেরা আবার বিধবা হয়? ওই, হে কি হলো? এখন সিট বেল্ট বাঁধ। আমি সিট বেল্ট বাঁধলাম। ভাইয়া গাড়ি স্টার্ট দিল। আমি আর চোখে ভাইয়াকে দেখছি। সে কি সত্যি গার্লফ্রেন্ড খুঁজতে যাচ্ছে? আমি তার ড্রেস আপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। সাদা টি শার্টে কালো রঙের আঁকিঝুঁকি করা, হাতার দিকটা টাইট হয়ে আছে, দুই বাহুর মাংস ফুলে আছে। জিম করে তাই হয়তো। কালো প্যান্টের মধ্যে কেমন হালকা সাদা সাদা শেড, জুতোর মধ্যে সাদা কালো মিক্সড করা, সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, চোখে সানগ্লাস, গলায় একটা চিকন চেন, হাতে ওয়াচ, শরীর থেকে দামি পারফিউমের গন্ধ আসছে। পুরোই কিউটের কৌটা। গেট আপ দেখে মনে হচ্ছে ডেটে যাচ্ছে, হয়তো সত্যি গার্লফ্রেন্ডের খোঁজেই যাচ্ছে। কিন্তু একতরফা। তোর যা খুশি হোক, আমার কি? তোর কি আমাকে চকলেট বা আইসক্রিম মনে হচ্ছে? ভাইয়ার কথায় আমার ঘোর কাটল। আমি চোখ বড় বড় করে বললাম, কেন কেন? ভাই একটু ভাব নিয়ে বলল, না, যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিস, পুরো শরীর স্ক্যান করে ফেলছিস। আমাকে কি আইসক্রিম চকলেট মনে হচ্ছে? দেখ, আবার আইসক্রিম চকলেট মনে করে আবার আমার মতো মাশরুম ছেলেটাকে খেয়ে ফেলিস না। আমি ভাইয়ার কথা শুনে হাঁ হয়ে গেলাম। বলে কি? ছি! আমি কপাল কুঁচকে বললাম, কি সব বলছেন? হ্যাঁ, উল্টোপাল্টা কথা। আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম আপনি কোথায় যাচ্ছেন। তা কি বুঝলি? কিছু না। এটাই আশা করছিলাম। হায় রে কাঁধি, হাল্লা, এই মেয়েকে একটু আক্কেল দাও। আমার আক্কেলের প্রয়োজন নেই, যা আছে তাই যথেষ্ট। তার চেয়ে বরং আপনি ভালো করে কথা বলা শিখুন।
ভার্সিটির সামনে গাড়ি এসে থামলো। আমি গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেলাম। ভাইয়াকে দেখলাম এদিক সেদিক কি যেন খুঁজছে। আমি পাত্তা না দিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছি। রিশাদ ভাইয়া আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে একাই দাঁড়িয়ে আছে, কোনো বন্ধু নেই সাথে। সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো তানহা? আমি হালকা হেসে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবেন না কেমন আছি? হ্যাঁ বলুন কেমন আছেন। ভালো নেই, সারা রাত ঘুম হয়নি। কেন, মশা ঢুকেছিল? বাঁকা হেসে বলল, তুমি? মানে? আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। তোমাকে দেখার পর থেকেই শুধু সব জায়গায় তোমাকেই দেখছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি তানহা। হায় আল্লাহ, বলে কি? ভাব তো ভালো না, প্রেমে পড়ে গেছে মানে কি? আমার আর এখানে এক মুহূর্ত দাঁড়ানো উচিত না। আমি কথা না বাড়িয়ে ক্লাসরুমে দ্রুত পায়ে চলে গেলাম। রোদ রিশাদকে খুঁজছে, কিছু খোঁজ খবর নিতে হবে। রোদ একজনকে জিজ্ঞেস করলো রিশাদ কোথায়। সে দেখিয়ে দিল। রিশাদ ক্যাম্পাসে বসে দুজন মেয়ে আর একটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। ওরা ক্লোজ ভাবে বসে আছে। সেটা দেখে রোদের মনে হলো যার সাথে ক্লোজ হয়ে বসে আছে সে ওর জিএফ, তাই হাঁপ ছাড়লো। কিন্তু ফ্রেন্ডরাও যে ক্লোজলি বসে থাকতে পারে সেটা ভাবলো না। ক্লাস শেষে ফোন বের করে একটা মেসেজ দেখে মেজাজ বিগড়ে গেল। গেটের বাইরে এসে দেখি রোদ ভাইয়া ফুচকা খাচ্ছে। হঠাৎ করেই আমার রাগ ঠান্ডা হয়ে গেল। আমি দূর থেকে তাকে দেখে হাসছি। কেমন করে ফুচকা খাচ্ছে এখন বুঝতে পারলাম কেন এসেছে। সেদিন ফুচকা খেয়ে মজা পেয়েছে তাই এসেছে। আমি তার সামনে দাঁড়িয়ে আছি, খাওয়া দেখছি আর হাসছি। আমাকে দেখে বলল, এসে পড়েছিস, হাসছিস কেন? তোমার ফুচকা খাওয়া দেখে। সকাল থেকে 5 প্লেট খেয়েছি। প্লেটের লাস্ট একটা ফুচকা আছে, ওইটা হাতে তুলে আমার মুখের সামনে নিয়ে বলল, হ্যাঁ কর। না ভাইয়া তুমি খাও, আমি খাবো না। বললাম না 5 প্লেট খেয়েছি, তাড়াতাড়ি হ্যাঁ কর। আমি এত মানুষের সামনে ভাইয়ার হাতে খাবো? সবাই দেখলে কি ভাববে? আমি তাই ইতস্তত করছি। ভাইয়া আমার মুখের সামনে এনে রেখেছেন তো রেখেছেন। ওই হ্যাঁ কর। আমি এক প্রকার বাধ্য হয়েই হাঁ করলাম, আর ভাইয়া আমার মুখে ফুচকাটা পুড়ে দিলেন। তারপর ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বিল মেটাতে চলে গেলেন। ভাইয়া আমার সামনে আসতেই আমি তার সাদা টি শার্টে হলুদ দাগ দেখতে পেলাম, একদম ফুটে আছে। টি শার্ট শেষ। আমি হাঁ করে টি শার্টের দিকে চেয়ে আছি। আমাকে এভাবে চেয়ে থাকতে দেখে ভাইয়া মজা করে বলল, কিরে, আবার মতো হ্যান্ডসাম ছেলে দেখে চোখ ফেরাতে পারিস না নাকি? আমিও মজা করে বললাম, তাই না? তুমিও চোখ ফেরাতে পারবে না, একবার টি শার্টের দিকে তাকাও। উনি টি শার্ট দেখে বলল, ও নো, আমরা তো শখের নিউ টি শার্ট। আমি ভাইয়ার অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। ভাইয়া আমার হাসি দেখে রেগে গেল। আবার টি শার্ট নষ্ট হয়েছে আর তুই হাসছিস? ঠিক আছে, আবার টি শার্ট তোর ওড়না দিয়ে মুছবো। বলেই আমার ওড়নার মাথা ধরলে। না, আমার নতুন ড্রেস, কয়দিন আগে কিনেছি। দয়া করে আমার ওড়না নষ্ট করবেন না, তবে পুরো ড্রেস শেষ। তুই হাসলি কেন? তোর ওড়না নষ্ট হবেই, কেউ বাঁচাতে পারবে না। তোমার 2 টাকার টি শার্টের জন্য আমার 4000 টাকার নতুন ড্রেসটা নষ্ট করবে? আমি ওড়নাটা আনছি কিন্তু ছাড়াতে পারছি না। 2 টাকার? তুই জানিস এর দাম কত? আমি কানাডা থেকে কিনে এনেছি, একদম ব্র্যান্ড নিউ। তো আমি কি করব? আমি নষ্ট করেছি, ছেড়ে দিন। আমি আরো জোরে টানছি। ভাইয়া হাসছে, যেন আজ আমার ড্রেসের শেষ দিন। তখনই পাশ থেকে কেউ টিটকিরি করে বলে উঠল, ওহ ভাই, পাবলিক প্লেসে জিএফের ওড়না ধরে টানছেন? কথাটা কানে যেতেই ভাইয়ার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। আমার দিকে একবার চেয়ে ওড়না ছেড়ে ছেলেটার দিকে তাকায়। আমিও ছেলেটাকে দেখছি। ছেলেটা অন্য একটা ছেলের কাঁধের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়ার চোখ মুখ হঠাৎ করেই লাল হয়ে আছে। আমি চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। ভাইয়া
হাত মুঠো করে ছেলেটার দিকে এগিয়ে যাচ্ছে। অবস্থা ভালো মনে হলো না। আমি দ্রুত পায়ে হেঁটে ভাইয়ার বাম হাত আমার দু হাতে চেপে ধরলাম। ভাইয়া প্লিজ। আমার মুখে ভাইয়া শুনে ছেলেটা চমকে গেল। রোদ ভাইয়া থেমে গেল। আমি ওই ছেলেটাকে বললাম, এসব ফালতু কমেন্ট করার আগে সম্পর্ক যাচাই করে নেবেন। আমার ওড়না ধরে টানছিলেন না, বরং মজা করে আমাকে ভয় দেখানোর জন্য টি শার্ট মুছতে চেয়েছে। আর সম্পর্ক যেমনই হোক না কেন, বাজে কমেন্ট করার কোনো অধিকার আপনাদের নেই। যেসব জায়গায় এসব কথা চলবে সেখানে গিয়ে বলুন। ছেলেটা বললেন, সরি আপু, সরি ভাইয়া। ছেলেটা কিছুটা দূর চলে গেল। আমি রোদ ভাইয়ার দিকে চেয়ে দেখি তিনি তখন ওই ছেলেটার দিকে চোখ মুখ শক্ত করে চেয়ে আছে। আমি হাত ঝাঁকিয়ে বললাম, কি করছিলেন? আমার দিকে না চেয়েই বলল, ফুল, তুই যদি আজ আমার হাতটা না ধরতি, শুধু নাক বরাবর একটা ঘুষে দিতাম আর নাক নিয়ে হসপিটালে দৌড়তে হতো। হঠাৎ করেই ফুল রোদের হাত ধরায় রোদ থমকে যায়। এই প্রথম ফুল ওর হাত চেপে ধরল, সেটা যে অনুভূতি নিয়েই হোক। রোদ ফুলের ছোঁয়া মিস করতে চাইল না। সেদিন গাড়িতে ছুঁয়েছিল, কিন্তু ব্যথা পাওয়ায় হাত সরিয়ে নিয়েছিল। ভাইয়া এখন বাদ দাও না, সরি তো বলেছে। আমি হাত ছেড়ে দিলাম। ভাইয়ার রাগ এখনো কমেনি, ছেলেটিকে দেখেই যাচ্ছে। রাগ কমানোর জন্য বললাম, তুমি আমার ওড়না দিয়ে মুছতে চেয়েছিলে না, ঠিক আছে আমি মুছে দিচ্ছি। আমি ওড়না এগোতেই ভাইয়া আমার দিকে চেয়ে বলল, না দরকার নেই, টিস্যু থাকলে দে। আমি টিস্যু বের করে ভাইয়ার টি শার্ট মুছে দিচ্ছি, কিন্তু তেমন উঠছে না। তাই আমি বললাম, উঠছে না, ওয়াশ করতে হবে। তার কোনো উত্তর না পেয়ে চেয়ে দেখি ওই ছেলের দিকে তখনও চেয়ে আছে। আমি ওনাকে সরানোর জন্য বললাম, চলো যাওয়া যাক। ভাইয়া চুপচাপ গাড়ি চালাচ্ছে। আমি ইশপিশ করছি, আপনি চুপ করে আছেন কেন? ভাইয়া দাঁতে দাঁত চেপে বলল, এখন কি করব, গান গাইবো? আমি আর কিছু বলার সাহস পেলাম না। রাস্তায় আইসক্রিমের কতগুলো দোকান দেখেছি, খেতে ইচ্ছে করছে। ভাইয়া গাড়ি থামান। কেন? আমার দরকার আছে, প্লিজ। ভাইয়া কি ভাবলো কি জানি, গাড়ি থামিয়ে দিল। আমি সাথে সাথেই বের হয়ে গেলাম। আমি আসবো? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। বলেই কিছুক্ষণ পর দুটো আইসক্রিম নিয়ে ফিরে এলাম। ভাইয়া আমার হাতে আইসক্রিম দেখে বলল, এই তো দরকারি কাজ। পেটের চেয়ে আর জরুরি কি হতে পারে, নিন। আমি একটা আইসক্রিম এগিয়ে দিলাম। এসব বাচ্চাদের খাবার আমি খাই না। তা খাবেন কেন? খাবেন তো ফুচকা আর টি শার্ট নষ্ট করবেন। ভাইয়া চোখ পাকিয়ে চাইল। আমি চুপচাপ আইসক্রিম খাচ্ছি, একটা শেষ পরেরটা খাচ্ছি। আমার আইসক্রিম, আমার আইসক্রিম কেন ফেলেছেন? আজকে বিয়ে দিলে কালকে বাচ্চাদের মা হবে, সে এখন বসে বসে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। আমার কান্না পাচ্ছে। একটা কামড় দিয়েছি মাত্র, পুরো আইসক্রিমটা ফেলে দিল। দেখুন, আমি এখনো বাচ্চা মেয়ে। আমার বয়স 18, 19 হয়নি এখনো। 18 বছর পর্যন্ত সবাই বাচ্চা, আর একদিনে কেউ বাচ্চার মা হয়ে যায় না। মা হতে 10 মাস লাগে। ভাইয়া বাঁকা এসে বলল, তাই নাকি? আমার বউ তো একদিনই বাচ্চার মা হয়ে যাবে। বিশ্বাস না হলে আমাকে বিয়ে করে দেখ। ছি ছি, লজ্জায় আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মাটির সাথে মিশে যাচ্ছি। ইচ্ছে করছে গাড়ির নিচে মাথা দিয়ে সুইসাইড খাই। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি বাইরের দিকে চেয়ে আছি। এই লোক নির্লজ্জ চেয়েও নির্লজ্জ। যদি নির্লজ্জতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়, তবে সব দেশের লোককে হারিয়ে তিনিই জিতবেন। অসভ্য লোক, তোর একতরফাই থাকবে, কোনো দিন দুতরফা হবে না। না থাক, আমি ওনার মতো খারাপ না। গার্লফ্রেন্ডের শোকে আজে বাজে বকছে। দোয়া করি একতরফা দুতরফায় কনভার্ট হোক, আর ভাইয়া তাকে সব কথা বলুক। গাড়ি বাসার সামনে থামতেই আমি গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিলাম ঘরের দিকে। রোদ ভাইয়ার দিকেও তাকাইনি। আমি তো আর ওনার মতো বেশরম না। আমি শুয়ে শুয়ে ভাবছি, রোদ ভাইয়া এটা
কি বলল? কিভাবে বলতে পারলো? বুঝলাম মজা করেছে, তাই বলে এমন মজা? রোদ বিছানায় বসে হেসেই চলেছে, হাসিও থামছে না। হায় রে কাঁদি, এখনো যদি না বুঝিস তবে আর কিভাবে বোঝাবো? তোকে আমি আমার বাচ্চার মা বানানোর প্ল্যান করছি, আর তুই ব্যাককেল বেয়ে কিছুই বুঝিস না। এভাবেই কেটে গেছে অনেক দিন। আমি ভার্সিটি, কোচিং, পড়াশোনা নিয়ে অনেক বিজি হয়ে পড়েছি। আর রিশাদ তো আমাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করেই যাচ্ছে, আর আমি এড়িয়ে চলেছি। কারণ রোদ ভাইয়া বলেছে আমি যেন ওর আশেপাশে না যাই। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়েই দৌড়াচ্ছি ভার্সিটির জন্য। মা পিছন থেকে অনেক ডেকেছে। ক্লাস করছি, কিন্তু কিছুতেই মন বসছে না। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে, অনেক ক্লান্ত লাগছে। ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, তাই হয়তো। আমি আবার স্যারের দিকে তাকিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে, চোখগুলো কেমন বন্ধ হয়ে আসছে, হাত পা অসাড় হয়ে আসছে, শরীরে ঘাম দিচ্ছে। তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছি। পাশের মেয়েটির নাম নিশু। ও আমার অবস্থা খেয়াল করে বলল, তানহা, আর ইউ ওকে? আমি কোনো রকমে বললাম, আমার শরীর খারাপ লাগছে। নিশুর সাথে সাথে দাঁড়িয়ে গেল। স্যার, তানহা অসুস্থ বোধ করছে। স্যার সাথে সাথে আমার সামনে চলে এলো। আমি স্যারকে দেখে দাঁড়ানোর চেষ্টা করলাম। আস্তে করে দাঁড়িয়ে ধপ করে পড়ে গেলাম নিশুর উপর। কয়েকবার চোখ মেলার চেষ্টাও করেছি, কিন্তু চোখ মেলতে পারিনি। তারপর কি হয়েছে মনে নেই। রোদ আবার স্কেচ করছে। ও স্কেচের বিষয় ফুল। ও ফুলের স্কেচ করছে। ওর ইচ্ছে ফুলকে একদিন সারপ্রাইজ দেবে, সবগুলো স্কেচ একসাথে দেখিয়ে। ফুল, তোর পায়ে ভালোবাসার শিকল পরিয়ে খুব শীঘ্রই আমার বুকের কাছে বন্দি করব। এই যে বোকামিগুলো করছিস, আমার ভালোবাসা বুঝতে চাইছিস না, আমাকে এত কষ্ট দিচ্ছিস, তার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। এমন সময় রোদের ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। রোদ ফোন রিসিভ করেই, হ্যালো, আপনি? রোদিয়ান রুদ্র তানহার ভার্সিটি থেকে বলছি। আপনি ওর গার্জিয়ান বলছেন? রোদ বিচলিত হয়ে বলল, হ্যাঁ, কেন, কি হয়েছে? কোনো সমস্যা? এভরিথিং ইজ ওকে তানহা? তানহা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। ভার্সিটি মেডিকেল রুমে ট্রিটমেন্ট চলছে, আপনাদের আসতে হবে। রোদের বুকে মোচড় দিয়ে উঠল। সেন্সলেস? এখন কি অবস্থা? ট্রিটমেন্ট চলছে, আপনারা তাড়াতাড়ি আসুন। যে এখনই আসছি। রোদ ফোন কেটে দিয়ে পকেটে রেখে তাড়াতাড়ি শার্ট পরে গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে দৌড়ে বের হয়ে গেল। নিচে গিয়ে ফুলের মাকে ডাকে। ছোট মা, কই তুমি? ফুলের মা রান্না করেছিল। তিনি রোদের চিৎকার শুনে ঘাবড়ে যায়। রোদের কাছে এসে বলে, কি হয়েছে? রোদ নিজেকে সামলে স্বাভাবিক হয়ে বলল, ছোট মা, ফুলের ভার্সিটি থেকে ফোন এসেছে। ফুল একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের যেতে হবে। অসুস্থ? কি হয়েছে? সকালে নাস্তা করে যায়নি, কতবার বললাম মেয়েটাকে, যদি কথা শোনে। ছোট মা, চিন্তা করো না, তুমি রেডি হয়ে ড্রাইভারের সাথে এসো, আমি গেলাম। দেরি করতে পারবো না, গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা তুই যা, আমি আসছি। মেয়েটাকে দেখিস বাবা। চিন্তা করো না, আমি যাচ্ছি। রোদ ইতস্তত হয়ে বের হয়ে গেল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর কেমন যেন লাগছে, শুধুমাত্র ও নিজেই অনুভব করতে পারছে। শরীর অবশ হয়ে পড়ছে, অস্থির অস্থির লাগছে ওর। মনে হচ্ছে গাড়ি যেন চলছে না, নিস্তেজ হয়ে পড়ছে। জ্ঞান ফিরে চোখ খুলতেই মাথার উপর ঝুলন্ত ফ্যান আবিষ্কার করি। ফ্যানটা খুব দ্রুত ঘুরছে। হঠাৎ মনে হলো ক্লাসরুমে ঘটে যাওয়া ঘটনা। তখনই রোদ ভাইয়ার আওয়াজ কানে এলো। ফুল,